আশা করি সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে নিয়েছো তোমরা। আজকের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি ইতিহাস বিষয়ের কিছু প্রশ্ন দিচ্ছি, সেইগুলো তোমরা তোমাদের হয়ে গিয়েছে কিনা সেগুলো একটু মেনে নাও। এটাকে তোমরা সাজেশান ভেবো না, কারণ সাজেশান বিষয়টা না করেই পড়াশোনা করা ভালো। কারণ তোমরা একটি বিষয় মানে এই ক্লাস 10-এর সমস্ত বিষয়ের কথা বলছি, বা ইতিহাস বিষয়ের কথা যদি বলি, যে পুরো একটা বছর ধরে তোমরা পড়াশোনা করেছো, স্কুলে পড়াশোনা করেছো, কোনো প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টারগুলোতে তোমরা পড়েছো, তো তোমাদের সেখানে সমস্ত সাজেশান কিংবা সমস্ত প্রশ্ন তোমরা পড়েছো, উত্তর দিয়েছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং টেস্ট পরীক্ষা স্কুলের, এবং তোমরা সাধারণত এই টেস্ট পরীক্ষার 3 মাস পরও অনেক পরীক্ষা দিয়েছো তোমরা বিষয়গুলো ঝালাই করে নেওয়ার জন্য। তো এই প্রশ্নগুলো, আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো হচ্ছে যে সাজেস্টিভ হিসেবে ধরো না, যে দেখে নাও যে এইগুলো হয়েছে কিনা। আর এই প্রশ্নগুলো হচ্ছে গতানুগতিকভাবে, মানে এই প্রশ্নগুলো ইতিহাসের জন্য সবসময় গুরুত্বপূর্ণ থাকে আর কি। মানে আজ থেকে ধরো 10 বছর আগেও 20 বছর আগেও যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল এখনও আছে এবং পরবর্তীতেও থাকবে, এইরকমই প্রশ্ন। আর যেটা বিষয় হচ্ছে যে এখন মাধ্যমিকে যে ধরনের প্রশ্নগুলো আসছে, যে তুমি কি বিষয়গুলো জানো, মানে তোমার মতবাদগুলো তুমি লেখো, বা এইভাবে সরাসরি সাজেস্টিভ না করে একটা দিক নির্দেশ, কিংবা এইভাবে, তাহলে তুমি যদি মোটামুটি বিষয়গুলো অল্প অল্প করে জেনে যাও, মানে সাজেস্টিভ না করে একটা অধ্যায়ের যে বিষয়গুলো পরপর তুমি জেনে গেলে, অল্প অল্প জানলেও হবে। তুমি তাহলে ওগুলো লিখে দিয়ে আসতে পারবে, এবং লিখলে ওখানে তুমি ভালো নাম্বার পাবে আর কি। আর একদম তুমি ছেড়ে দিয়ে আসো, বা তুমি যদি সাজেস্টিভ করে যাও, তাহলে সেই প্রশ্নগুলো যদি কমন না পড়ে তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। আর এর পরবর্তীকালে তো যখন শিক্ষাক্ষেত্রে তোমরা 11-12 কিংবা এর পরবর্তীতে যখন কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়বে, তোমাদের এই ছোট ছোট কনসেপ্ট ধারণাগুলোই কিন্তু কাজে লাগবে। তোমরা খেয়াল করেছো যে তোমাদের যে প্রশ্নগুলো আসছে, মানে এমসিকিউ যেমন রয়েছে 20টা, বা এসিকিউ রয়েছে 16টা, আর 2 নম্বরে রয়েছে 11টা, আর 4 নম্বরে 6টা, আর 8 নম্বরের 1টা। তো এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে, মানে কোন কোন অধ্যায় থেকে আসবে? যেমন 8-এর সব অধ্যায় থেকে তো আসবে না। 8-এর থাকবে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটি আসবে, চতুর্থ বা পঞ্চম থেকে একটি আসবে, আর ষষ্ঠ বা সপ্তম থেকে একটি আসবে। তাহলে 3টে প্রশ্ন এলো, 3টের মধ্য থেকে তোমাকে করতে হবে একটা। তাহলে এখানে তুমি দেখো, তাহলে তুমি যদি মানে একটা যে কোনো, মানে দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় পড়ো, তাহলে তুমি ওখানে একটা 8 পেয়ে যাচ্ছ। এখানে খুবই তুমি পেয়ে যাচ্ছ সাজেস্টিভ হিসেবে যে প্রশ্নগুলো থাকছে। আচ্ছা, এইবার 4-এর ক্ষেত্রেও একই রকম, প্রথম ও তৃতীয় অধ্যায় থেকে 2টি আসছে, তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে 2টি আসছে, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে 2টি, এবং সপ্তম ও অষ্টম থেকে 2টি। তাহলে এখানে 4-এগুলো প্রতিটা 8টা যে অধ্যায় রয়েছে তোমাদের, 8টা অধ্যায় থেকে প্রশ্নগুলো আসছে, এবং 8টা অধ্যায় থেকে 8টা, মানে এক একটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে। তাহলে 4-এর ক্ষেত্রে এই প্রশ্নগুলো থাকছে, আর 8টা থাকবে, 6টা করতে হবে, এই হচ্ছে। আর 2 নম্বরেরগুলো সব অধ্যায়গুলো থেকে আসবে ছোট ছোট প্রশ্ন, কোথায় কেন হয়েছিল এই ধরনের প্রশ্ন। তো এই হচ্ছে বিষয়। আজকের আমরা আলোচনা করব 4 এবং 8 এই প্রশ্নগুলো নিয়ে। তোমরা একটু দেখে নাও। আর বেশি কিন্তু সময় নেই, আর আমার ব্যস্ততার কারণেও আমার চ্যানেলের ভিডিওগুলো সঠিকভাবে সঠিক সময়ে দেওয়া হয়ে ওঠেনি। তো আমি চেষ্টা করব পরবর্তীতে সবসময় সঠিক সময়ে সঠিক তথ্য এবং তোমাদের সাজেশানগুলো একটু তুলে ধরা। যাই হোক, তোমরা দেখো।
আচ্ছা, তোমরা দেখো, তোমাদের প্রথম অধ্যায় শুধুমাত্র একটি 4-এর প্রশ্ন থাকছে, আর দ্বিতীয় অধ্যায় থেকে 4, 8 সবগুলোই মিলেমিশে থাকছে। তো আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি, কারণ আমি দেখলাম যে তোমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এই অধ্যায়গুলো অপেক্ষাকৃতভাবে সহজ, কিন্তু ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম একটু বেশ জটিল। তবে জটিল বলতে তোমরা সারা বছরই পড়াশোনা করেছো, আশা করি তোমরা সবই লিখতে পারবে। যাই হোক, তো আমি বলার চেষ্টা করলাম যে তৃতীয়, চতুর্থ, চতুর্থ, পঞ্চম এই অধ্যায়গুলো থেকে তোমরা 4, 8, 2 এগুলো ভালোভাবে করে পড়ো, তাহলে তোমরা ভালো নাম্বার পেতে তোমাদের সুবিধা হবে। যাই হোক, 4-এর প্রথমে আসছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 4 অথবা 8-এর জন্য যে কোনো আসতে পারে। 2 নম্বর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, 19 শতকের বঙ্গীয় নবজাগরণের প্রকৃতির বিশ্লেষণমূলক পর্যালোচনা করো। অধ্যায় 3 এখানে থাকছে 1-এ 1855 খ্রিস্টাব্দে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, বা সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহ টিকা হিসেবে। 3 নম্বর, নীল বিদ্রোহের কারণ কী ছিল, নীল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো লেখো। অধ্যায় 4 1 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 2 নম্বর, ব্রিটিশ বিরোধী জনমত গঠনের বাংলার যে সভা সমিতিগুলো গড়ে উঠেছিল সেগুলোর পরিচয় দাও। 3 নম্বর, টিকা হিসেবে থাকছে হিন্দু মেলা কিংবা ভারত সভা। 4 নম্বর, মহারানীর ঘোষণাপত্রে কী কী বলা হয়েছিল এই বিষয়গুলি তোমরা দেবে। 5 নম্বর, ভারত মাতা চিত্রে কীভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে সে সম্পর্কে লেখো। অধ্যায় 5 1-এ থাকছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ বিশ্লেষণ করো। 2 নম্বর, বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো। 3 নম্বর, টিকা IACS ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এটা টিকা আকারে তোমরা 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকছে। 4-এ রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো। এবং অধ্যায় 6 1-এ রয়েছে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কী ছিল। 2 ভারত ছাড়ো আন্দোলনের কৃষক ও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ কীরূপ ছিল। 3 একা আন্দোলনের পরিচয় দাও। 7 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। টিকা হিসেবে দীপালি সংঘ, মাতঙ্গিনী হাজরা বা কল্পনা দত্ত। 3 নম্বর, কার্লাইল সার্কুলার কি বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এই দুটো থাকছে টিকা হিসেবে। এবং 4 নম্বর, ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন। এরপরে থাকছে 8-এ যেটা থাকছে অধ্যায় 8 স্বাধীনতা লাভের পর নবগঠিত ভারতের প্রধান সমস্যাগুলো কি ছিল। 2 নম্বর, দেশীয় রাজ্য বলতে কী বোঝো বা দেশীয় রাজ্যগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর, কাশ্মীর সমস্যা টিকা হিসেবে। আর 4 নম্বর, দেশভাগ জড়িত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে যা জানো তা লেখো। এই প্রশ্নগুলো তোমাদের থাকছে। আশা করি তোমাদের এইসব প্রশ্নগুলো প্রস্তুতি নেওয়া হয়ে গেছে।